জামাত যদি সেদিন এই আন্দোলনটি না করতো, আওয়ামী লীগের সাথে না যেত, তাহলে আওয়ামী লীগ কিন্তু 96 সালে ক্ষমতা আসে না এবং বাংলাদেশের জন্য তো দুর্ভাগ্য আসে না। সে জামাত সেদিন মাত্র 3টি আসন পেয়েছিল। তা আমি এই জন্য বলতে চাই, জামাত আবার বিএনপির সাথে আসছেন, আবার সরকারও অংশীদার হয়েছিলেন। এখন আবার জামাত যেদিন 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হলো, শেখ হাসিনা পালিয়ে গেলেন, এরপর থেকে উনি একবার জামাতের আমির বললেন আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। যারা বিভিন্ন শিল্পপতি বাংলাদেশের যারা জঘন্যভাবে শেখ হাসিনাকে ফাইন্যান্স করেছেন, বিদেশিদের তাবেদারি করেছেন, সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানের অফিসে গিয়ে তাদের হেলিকপ্টারে করে উনি বাংলাদেশ ঘুরে বেড়ালেন আর সবাইকে বললেন মাফ করে দিলেন। এবং আমরা দেখতে পেলাম অনেক লুটেরা আওয়ামী লীগের আজকে জামাতের সদস্য হয়ে তারা আবার শপথে ফিরে আসছেন, তারা নাকি জামাতের রক্ষণ। আমি জামাতের কথাটা এই জন্যই বললাম। আরেকটি কথা আমার স্মরণ আছে, 1986 সালে ধানমন্ডির একটি বাসায় আমরা সারা রাত বেগম জিয়াকে নিয়ে উনি বৈঠক করেছেন, স্ট্যান্ডিং কমিটির বৈঠক করেছেন। সেদিন নির্বাচনে কে যাবে কে যাবে না, হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়া হবে কি দেওয়া হবে না, আমরা দেখলাম সারা রাত মিটিংয়ের পরে অনেক আগেই মধ্যরাত্রিতে শেখ হাসিনা, জামাত ইসলাম সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে চলে গেলেন। সকালে ফজরের নামাজের আজানের পর বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করলেন। উনি সুস্পষ্টভাবে বললেন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি বেগম খালেদা জিয়া বিএনপিকে নিয়ে নির্বাচনে যাব না। উনি সুস্পষ্টভাবে, কিন্তু সেদিন জামাত সহ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেদিন নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়া হলো, একটা পার্লামেন্টে উনি গিয়ে যেতে পারলেন। তাই আজকে বাংলাদেশের অনেক রাজনীতির কথা, আজকে যে পিয়ারের কথাটা, এটাও আজকে জাতিকে বিভক্ত করার জন্য। আমাদের দেশের মানুষ যে জিনিসটি জানে না, চিনে না, সেই পিয়ারটি নিয়ে আবার জামাত বাংলাদেশের মাঠে হাজির হয়েছেন। এটা কাদের স্বার্থে? আজকে আমরা কাদা ছড়াছড়ি করছি, একে অপরের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু যারা এই 17 বছর দেশটাকে লুণ্ঠন করে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেল, যারা এই দেশের মানুষের উপর অত্যাচার করলেন, 10,000-এর অধিক মানুষকে হত্যা করলেন, হাজার হাজার নেতা কর্মীকে পুঙ্গত্ব বরণ করতে হলো, এবং তাদের কথা কেউ আজকে বলছেন না। বলছে কাদের কথা? অমুকে এই লুট করছেন, অমুকে দোকান দখল করেছেন, অমুকে ওইখান থেকে আপনার জবরদস্তি চাঁদাবাজি করেছেন। কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা যারা লুণ্ঠন করলো এই 17 বছরে, সেই সময় তো কোনো সাংবাদিক বেরাও এদের লুটের কথা, দখলের কথা সঠিকভাবে লেখেন নাই, বা প্রিন্ট মিডিয়া ওইভাবে, ইলেকট্রনিক্স মিডিয়া ওইভাবে আসে নাই। এবং এদেশের বরণ্য অনেক সাংবাদিক ভাইরা এই ট্রাস্ট করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। তাই আজকে মিডিয়াকে অত্যন্ত সুস্পষ্টভাবে মিডিয়ার 66 জন এই 17 বছরে শহীদ হয়েছেন। সাগর রুনির হত্যার বিচার এখনো বাংলাদেশে হয় নাই। তাই আমরা বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ গড়তে হলে একটি জিনিস আমরা 2022 সালে তারেক রহমান যেটি জাতির সামনে হাজির করেছেন, 42টি রাজনৈতিক দলকে নিয়ে সূক্ষ্ম সবার সাথে দীর্ঘ 2 বছর আলাপ আলোচনা করে আমরা 2022 সালে এই 31 দফা, বিএনপির 27 দফা ছিল, খালেদা জিয়ার মিশন 30 ছিল, এগুলোর থেকে সব জায়গায় সমস্ত রাজনৈতিক দলের সব কিছু নিয়ে সবার সাথে ঐক্যমত্যের ভিত্তিতে 31 দফা। সে 31 দফায় পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, দুইবারের অধিক একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এবং জাতীয় সরকারের রূপরেখাও এই 31 দফার মধ্যে আছে। ক্ষমতায় গেলে কি কি কাজ করা হবে, শিক্ষা থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে, এদেশের নারী সমাজের, ছাত্র সমাজের, সমস্ত মানুষের, এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কী হবে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কীভাবে রক্ষা হবে, এই 31 দফার মধ্যে আছে। এই 31 দফা জাতির রক্ষা কবচ হিসেবে ওই দিন তারেক রহমান জাতির সামনে উপস্থাপন
করেছেন। আজকে অনেকে এই সংস্কারের কথা আমি আগে বলেছি, এই সংস্কার আপনি 31 দফা পড়েন, আপনার সংস্কারে আপনার কথার বাইরে 31 দফার মধ্যে থেকে বাইরে আপনি কোনো কথা আপনি পাবেন না। অতএব এটাকে সামনে রেখে আপনারা এগিয়ে যান। আমি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে আমি আরও আগেও কিছু কথা বলেছি, এখনো বলতে চাই। একজন সচিব